বলবো? না থাক। শখের কথা যে কাউকে শেয়ার করতে হয় না, নজর লাগে। অন্য কাউকে করলে যেমন তেমন, তোকে শেয়ার করলে কুদৃষ্টি লাগার চান্স শতভাগ। আমার নজর খারাপ? শুধু খারাপ না, খারাপ ট্রিপল স্কোয়ার। তুই তো মানুষ ভালো না, দৃষ্টি ধ্বংসাত্মক। কারো ভালো দেখলে তো বুকে দাঁতও হিংসে হয়, চোখে বিষ জমে, আপনা আপনি মুখ ভেঙে নিয়ে আসে, ঠিক না? তোর চোখে আমি আমার জন্য শুধু আগুন আগুন হিংসা দেখি। তন্ত্রের মতন জানিস নাকি পীর বাবা টাইপ প্রফেশনে আছিস? এই যে মনে মনে গালাগালি শুরু করেছিস ইতিমধ্যেই। তোর লিভার, ফুসফুস, শিরা, উপশিরা সব জানা আছে আমার। নীরা মুখে সূচক শব্দ করে আবার দৃষ্টি ফেরায় অন্য কোথাও। সাগর এসে দাঁড়ায় ওদের কাছাকাছি। মনে মনে অসন্তোষ হয় নাবিল, যদিও মনোযোগ পরিপূর্ণ ফোনের গেমে সাগরের। নাবিল ওর কাঁধে হাত রাখে, এদিক ওদিক ঘাড় ঝাঁকাতে ঝাঁকাতে নীরার উদ্দেশ্য বলে, তোর নামের শেষের পদবিতে এহসান যুক্ত করলে মন্দ লাগবে না, বুঝলি? নীরা এহসান। খাপে খাপ মানাসই। শুনতে কেমন মধুর লাগে। তো তো আবার কি, ভাল লাগবে এটাই জানালাম। শুনতে এলিট ক্লাসের মতো মনে হয়। তবে এই পদবি পেতে হলে তোকে এমন কাউকে বিয়ে করতে হবে যার বেটার সারনেমও এহসান আছে। রেয়ার ব্যাপার, পাবি কই এমন মামুর বেটা? ভাই, তোমার নামের সারনেমেও তো এহসান আছে। মামুর বেটা না হোক, ফুপুর বেটা তো এক্সিস্ট করে। বলিস কি? শিট, তাহলে তো হচ্ছে না, এহসান ক্যান্সেল। নীরা বিরক্তিতে কপাল কুঁচকায়। লোকটার মুখে সবসময় যত অবান্তর আজগুবি কথাবার্তা। এক রাতেই রেলগাড়ি কতক্ষণ চলবে কে জানে। একটা মানুষ সারাটাক্ষণ এতটা জটলা পাকানো আলাপন কি করে করতে পারে? এর মাথায় কি এসবই চলে? ওর গম্ভীর চাহনি আর নীরবতাটুকু খেয়াল করল নাবিল। না, কেউ স্বেচ্ছায় তার প্রসঙ্গ তুলছে না, পাত্তাই দিচ্ছে না এরা। অপমানে হৃদয়টা কুকড়ে এলো। আমাদের বংশে আর কোন এহসান নাই রে সাগর? আছে তো, একজন আছে। অতি সম্মানের সহিত নামটা পেশ করে ফেল। শ্রদ্ধেয় ইশতিয়াক এহসানের সুযোগ্য নাতি, এহসান বংশের একমাত্র গর্ব প্রাণ কলিজা ফুসফুস লিভারের নাবিল এহসানের সুযোগ্য চাচাতো ভাই সাগর এহসান। নাবিল চট করেই শটান হয়ে চাইল। মুখটা রাগের অক্তিম বর্ণ ধারণ করেছে ইতোমধ্যেই। বিচ্ছুটা যে এমন কিছু বলে বসবে তা ঘুণাক্ষরেও টের পায়নি সে। তার বিরুদ্ধে কুটিল ষড়যন্ত্র করছে এরা। এক পলক অগ্নিদৃষ্টিতে চেয়ে ফুসতে ফুসতে আকস্মিক লাথি কষল বেচারার কোমরে। সাগর তাল সামলাতে না পেরে পড়তে পড়তে ভয়ে ভয়ে উঠে দাঁড়ায়। বিপদ আশঙ্কা বুঝে পকেট থেকে গেটের চাবি বের করে ছাদের দোলনার উপর রেখে কোনো মতে দৌড় লাগালো। শেষ রেহাইও হলো না তবুও। নাবিল ছাদ থেকে ছোট্ট ইটের টুকরো কয়েকটা তুলে একটার পর একটা মারল ওর দিকে। লেগেও যায় একটা, তবুও থামল না ছেলেটা। বেচারা জানে এই মুহূর্তে নাবিল ভাইয়ের নাগালে পড়া মানে নির্ঘাত মৃত্যু। চেহারাখানা কঠিন গম্ভীর করে পূর্বের স্থানে দাঁড়ায়। কারো হাসির শব্দে হুঁশ ফিরে নাবিলের। নীরা হাসছে। নাবিল সেদিকে মুখ আধার করে চায়। নীরার হাসি থামার নাম নেই তখনও। বিরক্ত হলো নাবিল। এভাবে হাসার হলো কি? পাগল টাগল হলো নাকি মেয়েটা? নাবিল ধমক মারার উদ্দেশ্য ওর দিকে চাইতেই পরম আবেশিত কিছু দর্শন পেয়ে পর মুহূর্তেই থমকে যায় পৃথিবী। একজোড়া ঠোঁট হাসছে মাঘের কনকনে শীতের প্রথম প্রসন্ন হাওয়ার মতো, যে হাওয়ায় থাকে গায়ের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো ঠান্ডা শিহরণ। বুকের মধ্যে ঝড় বইল। হাই ভোল্টেজের ঝটকা খাওয়ার ভঙ্গিতে দুলে উঠল সর্বাঙ্গ। মনে হচ্ছে হৃদমাঝারি একটা ছোট্ট পাথি ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ভীষণ অভিলাষে, দাপিয়ে বেড়াচ্ছে অবচেতন মস্তিষ্কে। চোখ দুটোও আজ বাদ মানছে না একেবারে। ওরা অক্লান্ত হয়ে পলকহীন জাগিয়ে রেখেছে নিজেদের। নীরা হাসছে, চোখের কোটরে উষ্ণ পানি জমেছে ওর। হাসছে জলরাশির মতো চোখ জোড়াও। কি দারুণ দৃশ্য সেটাও! তার ইচ্ছে করল নীরার চোখের সবটুকু জল খুব যত্ন করে শুষে নিতে। নাবিল উপলব্ধি করল নীরাকেও কখনো এভাবে হাসতে দেখেনি, কিংবা এটাই তার প্রথম স্বর্গীয় সৌন্দর্যের দর্শন। সে খেয়াল করল হাসিতে বড্ড মানায় নীরাকে, অথচ এই গোপন সৌন্দর্যের ছিটিপি গোটাও জানা ছিল না নাবিলের। হায় আফসোস, সে কেবল নীরার ভ্রু জড়ানো একরাশ বিরক্তিমাখা চেহারাই দেখে এসছে আজন্ম। কিন্তু আজ না, এই হাসি তার দেখা উচিত হয়নি। আজ যে বড্ড লালসা জন্মেছে ওর হাসির ওপর, গোলাপি ঠোঁট জোড়ার ওপর। আজন্ম এই মুখটা দেখার কামনা বাসনা করছে আবাধ্য মনটা। কিংবা ওকে পরম যত্নে লুকিয়ে রাখতে ইচ্ছে হচ্ছে বুকের মধ্যে। এই হাসি দেখার অধিকার কারো নেই, কারো না। মারাত্মক হিংসে হচ্ছে ওর নরম উষ্ঠদয়ের প্রতিও। কি নিবিড় আলিঙ্গন দুটো গোলাপি ঠোঁটের!
নাবিল খুন হলো দ্বিতীয়বারের মতো। এই মাঝরাত্রিরেও চাঁদের মতো উজ্জ্বল হয়ে আছে ওর মসৃণ মুখটা। ছেলেটা আজ প্রথমবারের মতো খেয়াল করল নীরাটা অসম্ভব রূপবতী। হাসি, কণ্ঠ, চোখ, ঠোঁট, থুতনির ছোট্ট তিল সবই নিখুঁত, নিখুঁত সৌন্দর্য। নাক, চোখ, ঠোঁটের অবস্থানেরা একেবারেই যোগ্য স্থান পেয়েছে, ঠিক যেন কোনো জাদুঘরে স্থান পাওয়া জাদুকরের যত্নে বানানো মানব মূর্তি। কোথাও এক টুকরো হাওয়া এসে ছুঁয়ে দিল নাবিলকে। কেউ জানান দিচ্ছে তার জীবনের মাহেন্দ্রক্ষণ বুঝি শীঘ্রই শুরু হতে যাচ্ছে। মনের মধ্যে বাজছে একটা সুমধুর গান। তোমার ভোলা ভালা হাসে আমার বুকের ভেতর ঝড়, তুমি চলতি ট্রেনের হাওয়া, আমি কাঁপি থর। হ্যালো মিস্টার নাবালক, কোথায় হারালেন? রাত বিরেতে ধ্যান করছেন? নাবিল ঘোর লাগানো চোখে যায়। এক বুক আকাঙ্ক্ষা বাসা বেঁধেছে মনে। একটা শ্বাস টেনে চোখ বুজে হাসে সে। কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে চেয়ে থেকে নীরার কপালে টোকা মেরে ফু দিয়ে সামনের চুলগুলো উড়িয়ে দিয়ে মোহময় কণ্ঠে বলে, There is something beautiful about your smile. When you smile, even the moon glows brighter. নীরার পা দুটো অগত্যাই থমকায়। বশীভূত হবার ভঙ্গিতে ঠায়ে দাঁড়িয়ে রইল। সম্মুখে থাকা অপ্রতিরোধ্য চোখজোড়ায় কি যেন একটা আছে। কণ্ঠে মধি ঢেলে বাক্য দুটো জপল লোকটা। ভীষণ আবেদনময় গলার স্বর। চোখজোড়া মন্ত্রমুগ্ধের মতো নিরলস চেয়ে থাকে শুধু। অপলক দৃষ্টি বিনিময় হয় দুজনের। ওর নাজেহাম অবস্থা দেখে নাবিল ঠোঁট কামড়ে হাসে। চোখের সামনে তুড়ি বাজিয়ে একই ভঙ্গিতে বলে, হ্যালো মিস মর্জিনা, কোথায় হারালেন? ধ্যান করছেন রাত বিরেত? আতকে ওঠার ভঙ্গিতে মৃদু কেঁপে ওঠে নীরা। গায়ের ওড়নাটা আরেকটু ঠিক করে যাওয়ার জন্য উদ্যত হতেই কেউ শক্তপোক্ত হাতের বাঁধনে আটকে ফেলে ওকে। নীরা জোরে জোরে শ্বাস ফেলে। ফিরে চাইল আরেক পলক। নাবিলের ঠোঁটে অবাধ্য দুষ্টু হাসি। এলোমেলো চুলগুলো কপাল অবধি খেলা করছে বাতাসে। কণ্ঠে নেশা মাখিয়ে পুরুষালী অব্যয়টি বলে, আমার শখের ব্যাপারে জানতে ইচ্ছে হয় না মিস মর্জিনা? জবাব দেয় না সে, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আমাকেই কেন বলতে হবে? নজর লাগবে না? ভালোবাসার বহু দৃষ্টান্ত তুই শুনেছিস, তাই না? ভালোবেসে রোমিও জুলিয়েট জীবন দিল, শাহজাহান দিল প্রেয়সীকে তাজমহল, লায়লির প্রেমে সন্ন্যাস হয়ে মজনুর মরণ হলো, সিঁড়ির জন্য ফরহাদের পাহাড় কাটতে যাওয়া, দেবদাস পার্বতী সহ আরো কত কত হিরণ্য ইতিহাস। আমি সেসব কিছু করতে পারবো না ভালোবেসে। না পারবো শাহজাহানের মতো তাকে তাজমহল করে দিতে, না পারবো ফরহাদের মতো পাহাড় কাটার বেকুবি করতে। বোধহয় জীবনও দিতে পারবো না রোমিওর মতো। আমি শুধু পারবো প্রাণ ঢালা ভালোবাসতে, পারবো নিজেকে সম্পূর্ণ উচার করে তার নামে সঁপে দিতে। আজ না হয় পৃথিবীর এক কোণে পড়ে থাকে সে তুচ্ছ প্রেমিকের অভিলাষটুকুই শোন, অধমের ঠুনকো অথচ স্বর্গীয় কামনাটুকু শোন। কিছুক্ষণ থেমে হাসে নাবিল। নির্জন কোনো গ্রামে একটা বাড়ি করার ইচ্ছে আছে আমার। ঠিক বাড়ি না, খড়কুটোর করে ঘর। ইচ্ছেটা একেবারে নতুন জন্ম নিয়েছে। বলার জন্য বলছি না, কাজটা আমি সত্যিই করব। একটা ভিটে মাটির বাড়ি। বাড়ির পেছনের দিকটায় ঘন জঙ্গল থাকবে, সামনের দিকটায় কারো নরম স্পর্শে রোপণ করা ফুল গাছের বাগান। বাগান পেরিয়ে একটু সামনেই থাকবে একটা 90 দশকীয় পুকুর। আমার শখের বাড়িতে একটা শখের নারী বেলা অবেলা গা বুঝাবে সেখানটায়। পরনে তার লাল সাদার ছোপ ছোপ শাড়ি, পায়ে একজোড়া রূপার নুপুর। নগ্ন পায়ে যখন পুকুরের সিঁড়ি বেয়ে উপরে উঠে আসবে, আমি ঘরের জানলা ভেদ করে পরম আবেশে দেখব আবেদনময়ের কমল স্নান শেষ করার দৃশ্যটুকু। ভেজে ভেজে শরীরে তাকে দেখতে লাগবে স্বর্গীয় কোনো অপসরা। আমি খুন হব তার রূপে, নিজেকে হারাবো, উন্মাদ হব, ছটফট করব। আমার সেই ঘরে বেলা অবলা বৃষ্টি ঝরবে, ঘরের ছাদ ভেদ করে একটা গোটা বৃষ্টির রাত আমরা নির্ঘুম কাটিয়ে দেব। মুগ্ধতা ছড়াবে তার কথার তরে, চোখের মনেতে। মায়াবিনীর নারীসুলভ কোলে মাথা রেখে কেটে যাবে গোটা একটা দীর্ঘ আষাঢ়ের রাত। পৃথিবীর সকল কৃত্রিমতা ভুলে মাসে অন্তত 2-1 দিন হলে আমাদেরকে উৎসর্গ করবো একটা অকৃত্রিম জীবন। আমাদের মাসিক 2-1 দিনের ছোট্ট সংসার, ছোট্ট ছোট্ট সুখ। বিনিময়ে আমার অবদ্ধ মাথাটা যেন আজীবনের জন্যই ঠাঁই পায় তার জানামায় বুকে। আমি তার সকল ইচ্ছেগুলিকে আপন করে নেব, আর সে করবে আমায়। নীরা অবাক হয়ে চায়। আশ্চর্য ব্যাপার, এসব তো তারই চিরকালের চাওয়া। এইসব ব্যাপারে তোমার আগ্রহ কবে থেকে? তুমি তো এমন তুচ্ছ কিছুতে মন দেওয়ার মতো মানুষ না নাবিল ভাই। বৃষ্টি, কুড়ে ঘর, ভিটে মাটি, বাড়ি, 90 দশকীয় পুকুর,
এসবে ভালো লাগা খুঁজতে শুরু করলে কবে থেকে তুমি? যেদিন থেকে কারোর প্রতি তুমুল প্রেম অনুভব করছি সেদিন থেকে আমার প্রেয়সীর এসব প্রিয়। তুমি প্রেম করছো? নাবিল জবাব না দিয়ে ঘাড় বাঁকিয়ে ঠোঁট কামড়ে হাসে। হাসি উজাড় করে বলে দিতে সক্ষম সব। ফুপি জানে? হুম, যার সাথে করছি সেও জানে না। খবর করাচ্ছি তোমার, লুকিয়ে লুকিয়ে প্রেম করা হচ্ছে আর দুনিয়ার সামনে সাতশো নিষ্পাপ নাবালক। হ্যাঁ, করা খবর দেশের শীর্ষ সংবাদপত্রে কিন্তু ছাপানো যায় তা। ডাবল ইসলামের প্রেম কাহিনী বলে কথা, ঢাক ঢোল পিটিয়ে জেলায় জেলায় বিলিয়ে বেড়া। পাড়ে নিজের বাপকেও জানাস। আমারও সুবিধা তাতে, সাপও মরল আর লাঠিও ভাঙল না। নীরা তীক্ষ্ণ চোখে চায়, ঘাটিয়ে দেখতে হচ্ছে ব্যাপারটা। নাম কি বলো না নাবিল ভাই, সত্যি বলছি কাউকে জানাবো না, প্রমিস। নাবিল চোখের ইশারায় কাছে আসতে বলে। বেশ আগ্রহ নিয়ে কান পাতে নীরা। সরাসরি না বলে হিন্টস দে, দেখি কতটুকু সুবুদ্ধিতে পরিচয় দিতে পারিস। এতক্ষণ যেসব শখের কথা বললাম সেসব মূলত আমার নয়, তারই শখ। আমি কেবল তাকে তার শখগুলো উপহার দেব। এটা আবার কেমন হিটস? এভাবে বলে কি করে জানবো? ওই যে বুদ্ধির পরীক্ষা, তুই তাকে জানিস বলেই এসব হিন্টস দিলাম। আকাশ পাতাল এক করে তল্লাশি শুরু করে এবার। খুঁজে বের করতে পারলে বড় সড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে তোর জন্য। নীরা মাথা চুলকাতে চুলকাতে কপালে চিন্তার ভাঁজ ফেলে যায়। নাবিল হাঁটতে হাঁটতে শীষ বাজিয়ে মধুর সুরে গায়, শুধু তোমাকেই ভালোবেসে তোমাকেই ভালোবাসবো ভেবেছি শত যুদ্ধের শেষে। আশ্চর্যজনকভাবে নীরা নাবিলের বিয়েবাড়ি থেকে উধাও হয়ে যাওয়ার ব্যাপারটা খুব সহজেই ধামাচাপা পড়ে যায়। তেমন জোয়ার ভাটার সম্মুখীন হতে হয়নি ওদের। সিদ্ধান্তটুকু স্রোতের উপকূলে গিয়ে ঠেকলেও ফলাফল তেমন একটা জটিল হয়নি। এত কিছুর মধ্যে নাবিল ভুলে যায় বর্ষার বিশেষ পত্রের কথা। অবহেলায় পড়ে রইল আলমারির ড্রয়ারে সেটা। ঢাকায় ফিরে নীরার পুরোপুরি বন্দি দশায় কাটে। মিনিট ঘণ্টা দিন করতে করতে প্রায় 1 সপ্তাহ কেটে যায়। দেখা হয় না নাবিলের তার দুনিয়ায় ফোড়োফোড় করার রমণীটির সঙ্গে। চাতক পাখির মতো ছটফট করতে থাকে ছেলেটা। ছুতো পেল না একটাও। এই কদিন ভার্সিটিতেও যায়নি নীরা। ব্যাপারগুলো আগের মতো হলে হয়তো ফোট করেই মামার বাড়িতে ঢুকে পড়ার উপায় থাকত, কিন্তু এখনকার পরিস্থিতি জটিল। চাইলেই স্বাভাবিকভাবে মামার সামনে দাঁড়ানো যাবে না, কিন্তু মন যে মানে না। ব্যাকুল হয়ে আছে তৃষ্ণার্ত চোখ জোড়াও। শুধু একটা ঝলক তাকে দেখার কামনা। সাথে বুকে জমেছে এক আকাশ সমান অভিমান। যার জন্য হৃৎপিঞ্জরে এত রক্তক্ষরণ, সেই নিষ্ঠুর মেয়েটির কিনা সেসব ফিরে দেখার এতটুকুও তাড়া নেই কাউকে বোঝার একত্রী প্রয়াস। ঢাকায় ফেরার 1 সপ্তাহ হলো ওদের। জয়নাল শিকদা এখনও নিজের মান অভিমানে অটুট আছেন। অবশ্য অটুট যে আছেন সেটা বোঝাও মুশকিল। ভুল নিজ থেকে স্বীকার না করলেও নীরার পড়াশোনা নিয়ে এখন তিনি বেশ কঠোর। পড়াশোনার জন্য বাপের নাক কাটানোর শায়েস্তা নাকি সত্যিই নিজেকে সংশোধন করার চেষ্টা, সেটাও বোঝার উপায় নেই। স্নাতক শেষ করতে চাইলে প্রত্যেক সেমিস্টারে ভালো গ্রেড পাওয়া চাই, নয়তো সত্যি সত্যি বয়রা কানা একটাকে ধরে বিয়ে দিয়ে দেব বলে রাখলাম। নীরা অবশ্যই হুঁশিয়ারিকে নিজের জন্য সবুজ বাতি হিসেবে ধরে নিয়েছে। খুশি সে। আজ থেকে নো হাংপাঙ্কি, শুধু পড়াশোনায় পূর্ণ মনোনিবেশ। বাবাকে দেখাতে হবে নীরা গর্বিত মেয়ে। তবে আজ খানিক ব্যস্ততা বাড়িতে। আগামীকাল মীরার শ্বশুরবাড়ি থেকে লোকজন আসবে। নিকট আত্মীয়দের মধ্যেও সকলেই থাকছে। ঘরোয়াভাবে লোক দেখানো আনুষ্ঠানিকতা না করলেই না জয়নাল শিকদারের। মন থেকে না মেনে নিলেও হাজার হলেও কুটুমোরা। মেয়েটা ভালো থাকলেই ভালো। তাছাড়া সামাজিকতা বলেও একটা কথা আছে। সন্ত হানা দিয়েছে নীরার মনের দুয়ারে। চারিদিকে বহুল আকাঙ্ক্ষিত কারো আগমনের মধুর সুর বাজছে। একটা দীর্ঘ সময় পালন করা অবুঝ উষ্ণ প্রেম। পাগল পাগল লাগছে আজ কদিন যাবৎ। কখন তার মনের দরজায় সে অধিকার নিয়ে নাড়বে করা? কখন আসবে গোপন প্রেমিক? নীরা এক গাদা জামাকাপড় আলমারি থেকে নামিয়ে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। জামাকাপড়ের সাথে তার অবস্থাও অগোছালো। এলোমেলো লম্বা চুলগুলোও ঠাঁই পেয়েছে শুভ্র মেঝেতে। পা ছড়িয়ে বসেছে মেয়েটা, 1 হাত কপালে। চোখে মুখে একরাশ চিন্তা আর দুঃখী দুঃখী ছাপ। আগামীকাল এত গেস্ট আসবে বাসায়। মীরাপুর শ্বশুরবাড়ির লোকজন, আত্মীয়রা, বাবার বন্ধুরা, প্রতিবেশী আর
নিলয় ভাই, এতগুলা বছর পর মানুষটাকে আগামীকাল প্রথম দেখবে নীরা। এত অপেক্ষা, এত আকাঙ্ক্ষার পর তার সম্মুখীন হবে। কত অস্থিরতা কাজ করছে মনে। উত্তেজনার দরুন দুদিন ধরে নাওয়া খাওয়ার নিয়ম বেগতিক। কালকে একটু বিশেষ লাগানো উচিত না নিজেকে? যাতা একটা পরলেই হলো। কিন্তু পুরো আলমারি তল্লাশি চালিয়ে একটাও মনের মতো ড্রেস পেল না। এ কি অবস্থা করে রেখেছিস ঘরের? পাগলের মতো হাত পা ছড়িয়ে বসে আছিস কেন? মাথাটা ঠিক আছে? নীরা বিরক্তি নিয়ে চাইল। যাও তো আম্মু, ভালো লাগছে না, আমার একটাও ভালো ড্রেস নেই। কালকে কি পরবো বলো? আমিনা বেগম একবার মেঝেতে বিছিয়ে পিরামিড করে রাখা কাপড়গুলোর দিকে চাইলেন, তো আরেকবার উদাসমুখী মেয়ের দিকে। বলে কি মেয়ে, এত এত নতুন জামা কাপড়ের মধ্যে কিনা একটাও জামা চোখে পড়ছে না। মাথার সাথে সাথে চোখ দুটোও গেছে মেয়েটার। তিনি প্রকট রাগ নিয়ে চেয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। এসব কি ছালা মনে হচ্ছে? চোখে ছানি পড়েছে তোর? নীরা অবাক হওয়ার ভান ধরে। এগুলো পরবো আমি? এগুলো সবগুলো কেউ না কেউ পরতে দেখেছে আমায়। তিনি শব্দ করে হাতের গ্লাসটা পড়ার টেবিলে রাখলেন। জমিদারের বেটি, এক একদিন এক একটা জামা লাগবে তার। নীরা ঠোঁট উল্টায়। কালকে ব্যাপারটা ভিন্ন আম্মু। মীরাপুর শ্বশুরবাড়ির লোকেরা আসবে, তোমার নতুন আর বেয়াই বাড়ি, তাদের সামনে আমি পুরনো জামা পরে যাব? তোমার একটা মান ইজ্জত আছে না? একদম রাগ উঠাবি না নীরা। পুরানো জামা পরলে মানিজ্জত যায় না, এমন ফুটানি স্বভাব ছাড়। জড়িয়ে ধরল মাকে নীরা। ফুটানি স্বভাব বলতে পারলে আম্মু, মীরাপুর শ্বশুরবাড়ির লোকেরা না এলে কি এভাবে বলতাম বলো? প্লিজ আম্মু প্লিজ, সত্যি বলছি, এই মাসে আর একটা টাকাও যাইব না, প্রমিস। ওর বলার ধরনে ফিক করে হেসে ফেললেন তিনি। স্নেহ নিয়ে জড়িয়ে ধরলেন মেয়েকে। চুমু খেলেন ওর কপালে তিনি। কৃত্রিম গম্ভীর হয়ে চাইলেন। কখন যাবি? নীরা হৈ হৈ করে উঠল। আই লাভ ইউ আম্মু, তুমি এত ভালো কেন? রাতে যাই? আম্মু তো ব্যস্ত আছি, রাতেও বাবু। নেহাল ভাইয়ার বউ তো আজকেই আসবে, তো আমিনা মনে করার ভঙ্গিতে বললেন, ওদের কথা তো খেয়ালেই ছিল না। কিন্তু এইটুকু পুচকেটা তোর সঙ্গে গিয়ে কি করবে? তার চেয়ে বরং নাবিলকেই ফোন কর। নীরা হতাশ শ্বাস ফেলে। আমি লন্ডন যাচ্ছি না আম্মু, সব জায়গায় উটকো বডিগার্ড লাগবে না। ইরফানকে যেতে দিলে দাও, নয়তো আই এম এনাফ ফর মাইসেলফ। মেয়ের জেদের নিকট হার মানলেন তিনি। বাসা থেকে মার্কেট খুব দূরে না, 10 মিনিটের রাস্তা। হেঁটেই চলে এলো ওরা। বেশ কয়েকটা জামা দেখল এরই মধ্যে নীরা। পছন্দ করতে পারছে না একটাও। নজরে লেগেছে 3টা, এর মধ্যে থেকেই একটা নিবে। কিন্তু কোন রংটা মানাবে? দোকানদার তখন থেকে তেল মারা কঞ্চে বলেই যাচ্ছে, আপনি সুন্দর মানুষ আপা, আপনারে সবগুলাই মানাবে, নিয়ে নেন 2টা। কি মনে করে ফোন করলো একজনকে, সরাসরি ভিডিও কল। ধরফরিয়ে রিসিভ করে ফোন ক্যামেরা অফ করে অপর প্রান্তের পুরুষালী কণ্ঠটা ধমকে বলে ওঠে, কমন সেন্স কি কেলি দরে বেছে দিয়েছিস? বৈশাখ মাসে একটা নৌজোয়ান ছেলেকে ভিডিও কল করার আগে একটু মেসেজ করে যে টোকা মারতে হয়, এইটুকু সুবুদ্ধি হয় নাই। নীলা গাল ফুলিয়ে শ্বাস ফেলে। দাঁতে দাঁত পিষে রসিয়ে রসিয়ে বলে, বৈশাখ মাসের সাথে ভিডিও কল না করার সম্পৃক্ততা কি? গরম হচ্ছে ফ্যাক্ট। খালি গেছে মদন। ঢং না করে সামনে আসো। হাফ প্যান্ট পরে খালি গায়ে নির্লজ্জের মতো সারা ঘর ঘুরে বেরিয়েছো। সেই সময় এত সরম বরম কই ছিল তোমার? শার্টলেস মনে হয় নতুন আসছো তুমি আমার সামনে। এখন শরম লাগার সলিড কারণ আছে। তুলনামূলকভাবে এখন সময়টা একটু লজ্জার, না একটু বেশি লজ্জার। উফ, তোমার নাটক শেষ হলে সামনে আসো। আজ এটা আলাপ করতে আসি, ফোন করিনি আমি। দাঁড়া, গেঞ্জিটা পড়তে দে। নীরা ক্যামেরা তাক করে উল্টে পাল্টে জামা 3টা দেখায়। কোন রংটা ভালো লাগবে? কার জন্য? আমার জন্যই। এত খুশি হয়েও না, তোমার কালার সেন্স ভালো বলেই তলব করা। বেশ কিছুক্ষণ খেয়াল করে দেখল ড্রেসগুলো নাবিল। অকস্মাৎ চোখ বন্ধ করল। কি একটা ভাবছে। নীরা ভ্রু কুচকায়। চোখ মেলে প্রসন্ন কণ্ঠে নাবিল বলে, হুম। আরও কয়েকটা দেখ। নীরা চুপ থাকে বেশ কিছুক্ষণ। নাবিল কি বুঝে শুধায়, তোমার আসতে হবে না, শুধু বলো কোনটা নিব। অপর প্রান্ত থেকে ফোন টুটুটুটুট ফোন কাটার আওয়াজ। বাইক নিয়ে 10 মিনিটের মধ্যে চলে আসে নাবিল। নীরা চোখ কপালে তুলে চেয়ে রইল। বলতে না বলতেই ভূতের মতো বাইক নিয়ে হাজির। ভাবসাবি অন্যরকম ইদানিং লোকটার। আজকাল একটু বেশি পরিপাটি থাকে মনে হচ্ছে। চেহারা শুরুতে নতুন বর টাইপ জড়তা। নীরা ওকে পা থেকে মাথা অবধি আপাদমস্তক দেখে নিয়ে বলে, নাবিল ভাই, চুপ থেকে জাস্ট এটা চয়েস করে দিবা, নো হাঙ্কি পাঙ্কি। নাবিল জবাব না দিয়ে আঙনের তর্জনী দিয়ে মুখ বন্ধ রাখতে ইশারা করে বলে। দোকানদারকে বলে, ভাই বেস্ট কয়েকটা কালেকশন দেখাবেন। বেস্ট মানে বেস্ট, তাই
পুরোটা সময় মুখ আধার করে বসেছিল নীরা। অসহ্য লাগে এসব বাড়াবাড়ি। টাকার গরম দেখাচ্ছে। একটা মানুষ এতটা নাছোড়বান্ধা কি করে হতে পারে? ঘাড় তেরার হাড্ডি। নাবিল ওকে জিজ্ঞেস করারও প্রয়োজন বোধ করল না। নিজের পছন্দ মতো 3 রঙের ড্রেস নিয়ে নিল। নীরা খেয়াল করেনি সেসব। গাল ফুলিয়ে অন্যদিকে ফিরে বসেছিল। ইফরান এতক্ষণ চুপ থেকে সবই খেয়াল করে গেল। মুখ গুমরা তার। তোর কাহিনী কি? তুমি ফুপ্পিকে 3টা ড্রেস কিনে দিলে আর আমাকে শুধু 20 টাকার আইসক্রিম। বাড়িতে গিয়ে বলে দিব সব। ঠোঁট উল্টে কথাটা বলল ইফরান। চোখ দুটো টলমল করছে অভিমানে। নাবিল ওর মুখ চেপে ধরে। পকেটটা ফাঁকা আপাতত। শালার, তোর বাপ তোরে কি খেয়ে বদা করছে রে? সবখানে 16 আনা নিজের হিসেব। কার সাথে নিজে কম্পেয়ার করেছিস জানিস? চাচি ডাক, চাচি। চাচ্চু ডাকবো কেন? তোমাদের তো বিয়েই হয়নি। গগন কাঁপিয়ে হেসে ফেলল নীরা। নাবিল সেদিকে এক পলক চেয়ে ফুস করে শ্বাস ফেলল। ঠাটিয়ে 2 থাপ্পড় লাগাতে পারলে মন্দ হতো না। ফাজিল একটা। চাপড় মারে ইফরানের পিঠে হালকা। চল, তোর আগুনে ঘি ঢালা রেডিও মেশিনটা বন্ধ রাখার জন্যই হলো একটা ঝিঙ্কু মার্কা রিমোট কন্ট্রোল প্লেন কিনে গেই। সুযোগের সদ্ব্যবহার করা যাকে বলে। এক বলে ছক্কা হাঁকানোর মতো গুনে গুনে 3টা খেলনা হাতিয়ে নিল ইফরান। তাও যেন তেন না। শপের সবচেয়ে দামি দেখে 3টা। হাতছাড়া করবে কেন? অন্য সময় হলে কি আর কিনে দিত? নীরা দোকান থেকে বের হওয়ার পর থেকেই হেসে চলেছে। ইফরানের অবস্থাও একই। নাবিল ওর কলারে হালকা টান মেরে হুমকির স্বরে দাঁতে দাঁত পিষে বলে, এবার বল, বাড়িতে গিয়ে বলবি কিছু? ইফরান মনের আনন্দে আইসক্রিম খেতে খেতে জবাব দেয়। হুম, আরেকটা আইসক্রিম কিনে দাও। চির অশুদ্ধ নাবিলের উন্মোচন ঘটে রাগে। মির্জাফরের বাচ্চা, আমরা দেখলে কি বিল গেটসের নাতি মনে হয়? ইফরান মাথা দুদিকে দুলিয়ে বোঝায়, না, মোটেও মনে হয় না। নীরা ভদ্রতার খাতিরে হাসিটুকু বিকট আওয়াজে বের করার সুযোগ পাচ্ছে না। নাবিল তীক্ষ্ণ চোখে চায় ওর দিকে। হবু স্বামীর খয়রাতি দোষে এত মজা তোর? তোকে সত্যি সত্যি করুঘরে রাখবো ফাজিল। প্রায় 10টার মতো আইসক্রিম কিনে দেয় নাবিল। মুখস্থ পড়ার মতো গিলায় কিছু বাক্য। কেউ জিজ্ঞেস করলে কি কি বলতে হবে তাও শিখিয়ে দিল। বাধ্য ছেলের মতো মাথা উপর নিচ করে প্রাণ। বাইকে করে ওদের পৌঁছে দিয়ে বাড়ি ফিরে যায় সে। বাসায় ফিরে 3টার বদলে 4টা শপিং ব্যাগ দেখে থমকায় নীরা। চতুর্থ ব্যাগটা খুলে দেখল কৌতূহলবশত। প্যাকেট খুলে চোখ বড় বড় হয়ে এলো। এটা এলো কোথা থেকে? একটা জলপাই রঙের জামদানি শাড়ি। ঘড়ির কাঁটায় রাত 12টা। এই মাঝরাত্রিরে রান্নাঘরে খুন্তি নাড়ছেন রাহেলা। ছেলের ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করেছে। শুয়েই পড়েছিলেন তিনি প্রায়। আজ তুমি কিছুতে ঘুমাবে না আম্মু। আমার সাথে অনেকক্ষণ জেগে থাকতে হবে। আজ সারা রাত আমার সাথে আড্ডা দিবে। উঠো, আমার ঘুম আসছে না, ভালো লাগছে না কিছু। হাসেন তিনি। কি নিষ্পাপ আবদার ছেলেটার। পৃথিবীর সকল ক্লান্তিই নাই হয়ে যায় ছেলের একটা বায়নাতে। এসব ক্ষেত্রে সে চির নিরলস, অক্লান্ত মা। বরং সারাক্ষণ এসবেরই অপেক্ষায় থাকেন। কখন ছেলেটা ঠোঁট উল্টে বাচ্চাদের মতো মাকে জড়িয়ে ধরে এটা সেটা খাওয়ার বায়না ধরবে, অভিযোগ করবে অবান্তর বিষয়গুলো নিয়েও। ছেলেটার মুখের দিকে তাকালেই যেন সকল অসুখ ভুলে যান তিনি। ভীষণ আদুরে একটা মুখ। খাওয়া শেষ হলে মার কোলে মাথা রেখে শোয় নাবিল। রাহেলা বেগম বোধহয় কিছু একটা আঁচ করলেন ছেলের আচরণে। আজকাল বড্ড অন্যরকম আচরণ করে ছেলেটা। পাগলামিগুলো একটু কমেছে। মাকে জ্বালানোর বদলে সারাদিন ধ্যানমগ্ন হয়ে কি যেন ভাবে। গুনগুন করে গান গায়। বারবার আয়নায় চুল ঠিক করে। একের পর এক শার্ট প্যান্ট পরিবর্তন করে। কী সব এলোমেলো ভাবনা মাথায় ঘোরে কে জানে। ছেলের চুলে বিলি কাটেন। মনোযোগ দিয়ে দেখলেন ছেলেটাকে। খেয়াল করলেন তার ছেলেটা দেখতে অসম্ভব সুদর্শন। এমন একটা আহ্লাদী চেহারার ছেলের মা হিসেবে সৃষ্টিকর্তা কিনা তার মতো নগণ্য নারীকেই নির্বাচন করলেন। গর্বিত হাসলেন তিনি। কপালে চুমু খেলেন ছেলের। চুলে হাত বুলিয়ে মাতৃস্নেহের কণ্ঠে সুধান, আজ বাবাকে ফোন করা হয়েছে? নাবিল চোখ মেলে অসহায় মুখ করে চায়। শিট, খেয়ালই ছিল না আম্মু। তা তো দেখছি। আজকাল কোথায় কোথায় থাকে খেয়ালগুলো? নাবিল স্মিথ হাসে। ছেলের হাসিতে কিছু একটা খুঁজে বেড়ায় মা। তোর বাবা রেগে আছে তোর উপর। বলছে দাদা বাড়ি থেকে এসে তুই বদলে গিয়েছিস। আগের মতো বাবার খোঁজ করিস না। ওরা বোধহয় তোকে বাবার বিরুদ্ধে উস্কে দিয়েছে। তো তুমি কি বললে? কি আর বলবো, আমিও আরেকটু উস্কে দিলাম। বলেছি আমার সাথে একই ঘটনা ঘটছে। ছেলে তার মাকেও পাত্তা দেয় না আজকাল। বেশ কিছুক্ষণ চুপ থেকে লম্বা শ্বাস টেনে কেবল ব্যথাতুর কণ্ঠে ডেকে ওঠে নাবিল। আম্মু, শুনছি তো আব্বা। আমি যদি তোমার সমপরিমাণ কিংবা তার চেয়ে একটু বেশি কাউকে ভালোবাসি, তুমি কি তাকে হিংসা করবে?
বিস্মিত হন তিনি। চোখ ছোট ছোট করে সন্দিহান চোখে চাইলেন ছেলের পানে। নাবিল লাফিয়ে উঠে মার সামনাসামনি হয়ে বসে। আচ্ছা বাদ দাও, এখন বলো আমার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করেছো? আই মিন চেহারা? ছেলের একের পর এক এমন অদ্ভুত কথায় রাহেলার দুশ্চিন্তার পরিমাণ একটু একটু করে বাড়ছে। তিনি জবাব না দিয়ে চেয়ে রইলেন কপাল সপ্তম আসমানে তুলে। না মানে শুনলাম প্রেমে টেমে পড়লে মানুষ একটু কেমন কেমন হয়ে যায়, মানে একটু একটু পাগল টাইপ। অতি সুখে নাকি চেহারা ছড়তেই পাল্টে যায়। ব্যাপারটা কতটুকু সত্যি সেটা নিশ্চিত হতে জিজ্ঞেস করা। আব্বা, তোর কি শরীর খারাপ লাগছে? এমন আবল তাবল বকছো কেন এত রাতে? মা, ভয় পাচ্ছি বাপ। কি হয়েছে বল? মাথায় কি চলে? শব্দ করে হেসে উঠল নাবিল। ঘেমে উঠলেন রাহেলা। আঁচল টেনে মুখে ধরলেন। তুমি তোমার জলজন্তু সুস্থ ছেলেকে মানুষের রোগী বানিয়ে দিচ্ছ। প্রেমে পড়ার অপরাধে এখন আমাকে পাবনা যেতে হবে? কে প্রেমে পড়েছে? তোমার সোনার টুকরো ছেলে। চোখ মেরে নাটকীয় স্বরে কথাটা বলে নাবিল। মুখ দিয়ে কথাই বের হচ্ছে না রাহেলার। আচ্ছা আম্মু, এক দেখায় কি কারো প্রেমে পড়া যায়? মানে 1 মিনিটের সাক্ষাতে ভালোবাসা ব্যাপারগুলো হওয়া সম্ভব? এতক্ষণে ঘটনার সারাংশ বোধগম্য হয়। স্বাভাবিক হলেন তিনি। কেন বলতো? এমনি বলো না। হয়তো হয়। তোর আব্বুর ক্ষেত্রে তো তেমনটাই হয়েছে। তোর আব্বুর কিন্তু আমাকে এক দেখাতেই পছন্দ ফেলেছিল। তারপরই সোজা বিয়ের প্রস্তাব। ধুর, পছন্দের ভালোবাসা গ্যাগ হলো? পছন্দ না করলে ভালোবাসার অনুভূতি আসবে কি করে আব্বা? একটা তো বাহানা লাগবেই ভালোবাসতে। মানে বলছো ব্যাপারটা দৈহিক, আই মিন রূপগত আকর্ষণ হতে পারে? এতে দোষ নেই তাই তো? তবে সেটা ভালোবাসা কি করে হয়? যদি কেউ শুধুমাত্র কারো সৌন্দর্যের প্রেমে পড়ে, এটা অন্যায় না? ছেলের সহজ স্বীকারোক্তি। অন্যায় কেন হবে? ভালোবাসার মতো সম্পর্কে পুরোপুরি আবদ্ধ হওয়ার জন্য একটা বাহানা তো চাই। একটা ছুতো তো লাগেই তার প্রতি আকর্ষিত হওয়ার জন্য, তাই না? কেউ চোখ দেখে আকর্ষণ অনুভব করে, কেউ কণ্ঠ শুনে, কেই বা চুল, হাসি ইত্যাদি। বলতে পারিস রূপের টান ব্যাপারটা হচ্ছে বাহানা। নাবিল চোখে রহস্যের ছটা একে শুধায়। আচ্ছা, তো কারো রাগের উপর প্রেমে পড়া যায়? ইজ দ্যাট নর্মাল? আই মিন কারো ঝাঁঝালো কথার দরেও প্রেমে পড়া সম্ভব? শব্দ করে হেসে উঠলেন এবার তিনি। আপনি কি প্রেমে টেমে পড়েছেন আব্বা? এত অস্থির হয়ে তো আমার ছেলেটা কখনোই কথা বলে না। ছলাকলা না করে নামটা বলুন। নাবিল মার কোণে মাথা রেখে পেট জড়িয়ে নিজের লজ্জার মুখ ঢাকল। আমি লাভ উইথ এ ক্রিমিনাল আম্মু। রাহেলা আটকে উঠলেন ছেলের কথায়। সে কি কথা? কোন ক্রিমিনালের প্রেমে পড়েছিস? এসব কি কথা নাবিল? নাবিলের কণ্ঠের আওয়াজ দৃঢ় হয়। সে চোর, সে ডাকাত, সে খুনি। সে কত বড় আসামি জানো? রাহেলা চিন্তিত ভঙ্গিতে ছেলের কপালে গলায় হাত রাখলেন। না, কপাল গলা তো ঠান্ডাই, জ্বরটর হয়নি। তবে দিনে দুপুরে এমন ভুলভাল বকছে কেন সুস্থ ছেলেটা? ফাজিল, টেনশন দিচ্ছিস তুই আমায়। মায়ের চিন্তিত মুখে চেয়ে বিশ্বজয়ের মতো হাসল নাবিল। উঠে বসে মার 2 গল টেনে মজনু স্টাইলে বলে। তোমার ছেলের হতে দরিদ্র মনটাকে পর্যন্ত এক রত্তিও ছাড় দিল না পাষাণ রমণীটা। নিষ্ঠুর উপায়ে আমার মনটাকে চুরি করেছে, ডাকাতি করেছে একঘেয়ে সুখের দিনগুলোকে। আমাদের অপ্রতিরোধ চোখের ধারালো চাহনিতে এক মুহূর্তে খুন করেছে। তোমার ছেলে বেঁচে নেই, সে এক সর্বনাশিনীর প্রেমে মৃতপ্রায়। সে ইজ এ ক্রিমিনাল। বুকের মধ্যে ঢুকিয়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে গত 1 সপ্তাহ ধরে। আমি না ঠিকঠাক খেতে পারছি না, না ঘুমাতে। সবখানে আমি ওকেই দেখি আম্মু। তুমি বুঝতে পারছো আমার অবস্থাটা? তার সে প্রাণনাশক অপরাধ নিয়ে তোমাদের তথাকথিত সংবিধান আইনে কোনো ধারা নেই, নেই কোনো কঠিন নীতি। এমন গুরুতর অপরাধের জন্য তার কি কোনো সাজা হবে না আম্মু? তোমার ছেলেকে খুন করার অপরাধে তাকে কি ফাঁসিতে চড়ানো উচিত না বলো? নাম কি? কে করলো আমার ছেলের এমন দুর্দশা? নাম বল। কার এত বড় সাহস আমার নিষ্পাপ ছেলেটার সাথে এত অবিচার? নাবিল ভাবে, চোখ দুটো বুজে এক পলক নীরার বসন্তের শুভ্র ফুলের মতো স্নিগ্ধ জ্বালাময় হাসিটা মনে করে নেয়, যে হাসি নাবিলকে সর্বদা অস্থির করে তোলে। ঘুমাতে দেয় না, খেতে দেয় না, যেখানে যায় যা করে সবখানে মেয়েটার বিচরণ থাকা চাই। দিনরাত খিলখিল করে হাসে নাবিলের দশাকে ব্যঙ্গ করে। কুটিল রমণী, সর্বনাশিনী, পাষাণ, নিষ্ঠুর, হৃদয়হীনা। নাবিলের কণ্ঠ ভেঙে আসে বিষণ্ণ নিশির মধ্যম প্রহর হয়ে।
ব্যথাতুর নয়নে মার দিকে এক পলক চেয়ে মাথা ঝুঁকায় ছেলেটা। কণ্ঠে আবেগ মিশিয়ে বলে, আমার ওকে লাগবে আম্মু, তোমার আদরের নীরাটাকে আমার লাগবে। কথা দাও, ওকে আমার করে দিবে। নির্জন দুপুর। গোলাপি সাদা বাগানবিলাসের ফুলগুলো গ্রিল ডিঙিয়ে উকিঝুঁকি মারছে নীরাদের বারান্দার অন্দরে। থোকা থোকা ফুলগুলো অবহেলায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সেখানকার শুভ্র মেঝেতে। আজকের আবহাওয়া বিভ্রান্তিকর। অতিরিক্ত গরম কিংবা খুব বেশি ঠান্ডাও নয়, মাঝামাঝি ধাঁচের। তবে আবহাওয়া বলছে রাতে গগন কাঁপিয়ে ঝড় বৃষ্টি হবার সম্ভাবনা প্রবল। কিছুক্ষণ আগেই ছোটখাটো একটা ঘরোয়া যুদ্ধ হয়েছে নিহাল আর অহনার মাঝে। ইফরান পারদপক্ষে গোপনে গোপনে বাবার সাইড নিলেও বাহ্যিকভাবে রইল নিরপেক্ষ। বেচারা অবলা অসহায় নিষ্পাপ বাপটা অকারণেই তার মায়ের কাছে ঝাড়ি খেতে থাকে সারাদিন। অহনা খিটখিটে মেজাজের মেয়ে। ছোটখাটো বিষয় নিয়ে চোট করেই মাথায় আগুন ধরে যায়। ওর মেজাজের অগ্নিশিখায় প্রতিবার ঘি ঢালার মতো কাজ করে নেহালের বস্তাপচা জোকস বিরো। বউ জাতিদের নিয়ে যে ঠাট্টা মশকরা করা ঘোর বিপদ সংকেত, সেটাও বোধ করি নেহালের সংকীর্ণ মস্তিষ্কে এঁটেছে। শেষ 1 ঘন্টা ধরে তার সাথে কথা বলছে না অহনা। চোরা চোখে একটু কথা বলার ছুতো খুঁজছে বেচারা নেহাল। ছোট্ট ছোট্ট ভাই বোনগুলোর সামনে বউটা মান অভিমান করে তাকে চরম রিপাকে ফেলছে। ফাজিলগুলো সেসব খেয়াল করে মিটিমিটি মশকরা শুরু করে দিয়েছে। কাজিনদের ঠাঁই হয়েছে নীরার ছোট্ট রুমটায়। কেউ বসেছে খাটে, কেউ মেঝেতে, কেউ বা ডিভানে। নীরা আপাতত তার পড়ার টেবিলের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। জড়তা কাজ করছে ভেতরে ভেতরে। অস্বস্তি হচ্ছে ভীষণ। যদিও নিলয় ভাই আসার পর থেকে কেবল একটা বাক্যই জপেছে, কেমন আছিস পরি? হ্যাঁ, ঠিক এই নামেই নিলয় ভাই ডাকত ওকে। ছোটবেলা থেকেই ডাকত। এখনও ডাকতে হবে তাই বলে। নিলয় ভাই যে আসলে 4-5 বছর আর 19 বছর বয়সটার মধ্যে পার্থক্যটা বোঝানো দরকার। মীরা আর চোখে কেমন করে যেন পর্যবেক্ষণ করছে নীরাকে। মিটিমিটি হাসছেও। কানের কাছে এসে বারংবার একই বাক্য জপে যাচ্ছে। নিলয় ভাই দেখতে আগের চেয়ে আরো হ্যান্ডসাম হয়েছে না বনু? উত্তরে নীরা প্রতিবার ভ্রু বাঁকিয়ে চেয়েছে। এটার আবার হলো কি? এতগুলো বছর পর লোকটার শান্ত কণ্ঠস্বর নীরার কর্ণগহ্বরে পৌঁছে হৃদয় অশান্ত করে তুলল। নিলয় ভাই নামক মানুষটা কোনো কিছু না করেও নীরাকে প্রতিবার লজ্জায় ফেলে। আড়ষ্টতায় কুকড়ে যায় মেয়েটা। লজ্জার দরুন ঠিকমতো জবাবটুকুও দিতে পারেনি সে। নিলয় দেখতে সত্যি এখন আগের চেয়ে বেশ সুদর্শন হয়েছে। ক্যানাডার ভিনদেশি ছোঁয়া বোধ হয় তার শরীরেও লেগেছে কিছুটা। গায়ের শ্যামরংটা আরও উজ্জ্বল হয়েছে, স্বাস্থ্য বেড়েছে কিছুটা। লম্বা ছিপছিপে শরীরে কালো প্যান্টের সাথে সাদা শার্ট ইন করে পরেছেন। সিলভার কালারের ব্র্যান্ডের ঘড়ি আর চোখে কালো সানগ্লাস। শরীর থেকে অদ্ভুত সুন্দর বিদেশি পারফিউমের ঘ্রাণ সারা বাড়ি ভেসে বেড়াচ্ছে। আর চোখে চাইল এক পলক সেদিকে। লোকটা আসার পর থেকে যতটুকু কথা বলেছে তার বেশিরভাগই নাবিলের সঙ্গে। কতকালের কথা জমা রয়েছে এদের কে জানে। নীরা তাকাতেই নিলয়ের বদলে চোখাচোখি হয় নাবিলের সাথে। সঙ্গে সঙ্গে চোখ সরায় নীরা। শয়তানটা সারাক্ষণ এদিকে ঈগলের মতো তীক্ষ্ণ চোখ করে চেয়ে থাকে নাকি? অহনা ট্রে নিয়ে নীরার ঘরে ঢুকল। বউকে দেখা মাত্রই হাসি খুশি মুখটা চুপসে গেল বেচারা নেহালের। ফটাফট উঠে দাঁড়ালো ওকে সাহায্য করার উদ্দেশ্যে। সাথে মিছিমিছি দুষ্ট শট টেনে ফিসফিস করে বলে, কালো শাড়িতে তোমাকে পরি লাগে অহনা। বয়সটাও কম কম লাগছে। মনেই হচ্ছে না যে তোমার যে একটা 7 বছরের ছেলে আছে। ফায়দা হলো না বিশেষ। রাগে কটমট করতে করতে গরম চোখে চাইল। মিয়ে যায় নেহাল। আর চোখে সকলের দিকে এক পলক চেয়ে ওদের প্রতিক্রিয়া বোঝার চেষ্টা চালালো। ঠোঁট টিপে হাসছে শয়তানগুলো। অহনা চলে যেতেই গগন কাঁপিয়ে হেসে উঠল এরা। হাসতে হাসতে মেঝেতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। নেহাল ভাইরে কিন্তু দেখলে বোঝা যায় ভাই যে বিবাহিত। জানাতারও না, একেবারে 9 বছরের সলিড এক্সপিরিয়েন্স। ভাই, বিবাহ নিয়ে কিছু দিক নির্দেশনা দিন আমাদের মতো সিঙ্গেলদের। আপনি অভিজ্ঞ মানুষ, যা বলবেন জীবন থেকে নিয়ে সলিড ফ্যাক্টই বলবেন।
নেহাল ভাই দেখতে আগের চেয়ে আরো হ্যান্ডসাম হয়েছে না বনু? মীরা বলে, নেহাল ভাইয়ের কাছ থেকে ফয়সালা চাইলে ভাইয়া তার সার্বজনীন স্লোগানটাই শোনেই দিবে, নো বিয়ে নো রিস্ক, লাইফ উইল বি ঢিসমিস। ভাইয়ার থেকে ফয়সালা নেওয়া মানে বিবাহকে বয়কট করা। ভাই হেটস বিবাহ। সে তো ভাগ্যের নির্মম পরিহাসে বিবাহ একটা করে ফেলেছেন। নেহাল ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে চায় বোনের পানে, মুখ বাঁকিয়ে রসিয়ে বলে, আরে ঘষিতি বেগমের বংশধর, নতুন নতুন বিয়ে করছিস তো, এখন দুশোর কালো রংটারেও লাল নীল সবুজ লাগবে। কদিন যেতে দে, তারপর তোর জামাইও আমার এই স্লোগানের উপরেই আমল করবে। ময়মুরব্বি নিয়ে মস্করা করিস না বোন আমার, কঠিন অভিশাপ লাগবে। ভাইয়া, আপনি ৮০ বছরের এক্সপিরিয়েন্সড হলেও আমাদের টপকাতে সক্ষম হবেন না বোধহয়। বউকে পটানোর চ্যাপ্টার আমরা জুনিয়র সিটিজেনরা অনেক আগেই শিখে রেখেছি। আমাদের বউরা প্রথম দিনেই কাবু হয়ে যায়। নাবিল নিলয় হুই করে উঠল। রাতুল, ভাই আমার, সম্পর্কে আমি তোমার বউয়ের বড় ভাই, মানে তোমার গণ্যমান্য একজন সম্বন্ধী। দাঁড়িয়ে সেলুট করার মতো সম্পর্ক তোমার আমার মধ্যে। একজন সিনিয়র সিটিজেন এখানে আমি, তার ওপর আমরা দুজনেই বিবাহিত দলের সদস্য। মানে বুঝতে পারছো কতটা আত্মিক সম্পর্ক আমাদের? কই তুমি আমাকে সঙ্গ দিয়ে এদেরকে শায়েস্তা করবা, তা না করে বউয়ের সাথে সহমত হয়ে দল খালি করতেছো। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে ম্যারিড টিমের অযোগ্য সৈনিক তুমি। নেহাল ভাই, তুমি আর নিজের বিচ্ছিন্ন দল নিয়ে গর্ব করো না। আমার ভোলা ভালা স্বামীটাকে বিপথে নেওয়ার পার তাড়া করলে পরে তোমার সংসারে কেরোসিন ঢালতে আমাদের ২ মিনিটও লাগবে না। প্রমাণ চাই? শটান হয়ে বসে নেহাল, বিদ্রোহী হয়ে ওঠে বুকটা। কেরোসিন, নারকেল তেল, জলপাইয়ের তেল সব ঢাল। আমার বউ তোর মতো হাড়ে বজ্জাত না। তুই কেরোসিন ঢালবি আর সে পানি ভেবে কাপড় দিয়ে মুছে ফেলবে। বউ আমার সবুজ বাত্তি। সবাই হু করে হেসে ফেলল, যেন মজার কৌতুক শোনালো নেহাল। আচ্ছা, তাহলে তো হলোই। এখন যা ঘটতে যাচ্ছে সেটার ফিডব্যাক যাই আসুক, তার জন্য কিন্তু আমরা রেসপন্সিবল না। সকলে সজোরে মাথা উপর নিচ করল। নেহাল চোখ বড় বড় করে চাইল মীরার পানে। চরম বিপদ আশঙ্কা দেখতে পাচ্ছে কুটনিটার চোখে মুখে। মীরা নাটকীয় ভঙ্গিতে ডেকে উঠল ভাবিকে। তাৎক্ষণিক কোথা থেকে যে ছুটে আসলো অহনা। নেহাল বউয়ের খিটখিটে মুখটা দেখে এদিক সেদিক মুখ লুকাবার পায়তারা করছে। কু ডাকছে বুকটা, মনে হয় না আজ আর প্রাণে বেঁচে ফিরবে। কিছু লাগবে মীরা? মীরা আর চোখে ভাইয়ের চুপসে যাওয়া মুখে এক পলক চেয়ে চোখ ঘুরিয়ে রসিয়ে বলে, কাচ্চি খেয়েছিলেন ভাবি? অহনা বিভ্রান্ত নয়নে চায় মীরাকে। এটা বলার জন্যই ডেকেছে মীরা। খেয়েছি। কেমন লেগেছে? ভালোই তো। অহনা তখনও প্রশ্নসূচক দৃষ্টিতে চেয়ে আছে সকলের পানে। এদের মুখভঙ্গি একেবারে সিরিয়াস ধরনের। ভেতরে কি চলছে একেবারেই দেখে বোঝার উপায় নেই। মন্ত্রিসভায় জরুরি বৈঠক বসার মতো সিরিয়াস। মীরা চোখ দিয়ে নাবিলকে কি ইশারা করলো কি জানে। অহনা দরজার দিকে ফিরে যেতে নিতেই নাবিল লাফিয়ে বলে ওঠে, ভাবি, শুনলাম আপনিও কাচ্চি এড়াতে পারেন। একদিন দাওয়াত করে খাওয়ালে তো পারেন। আপনাদের বাসায় একদিন কাচ্চি পার্টি করলে খারাপ হয় না। তোমাকে তো কম দাওয়াত দেওয়া হয় না নাবিল। এই এক মামার বাড়ি ছাড়া তুমি আর কোনো আত্মীয় চিনো? এখন থেকে আসবে। এতদিন আমি ছিলাম না বলে যাইনি। সবাই একসাথে এসো একদিন। যা খেতে চাও ভাবি খাওয়াবো। একদিন এসে সুযোগটা লুফে নিও। মাথা ঝাঁকিয়ে হাসে নাবিল। পুনরায় চলে যেতে উদ্যত হতেই সে দাঁত বের করে হেসে বোকা বোকা মুখ করে বলে, নেহাল ভাই বলছিল আপনার রান্না নাকি সাংঘাতিক খারাপ ভাবি। মুখে নাকি তোলা যায় না। মশলাপতির ব্যালেন্সটা নাকি এখনো শেখেননি। আরও বলল আপনার নাকি মামির কাছ থেকে রান্না শেখা উচিত। মামির কাচ্চিটা ১০০-১০০। অহনার মুখভঙ্গি ফট করে পরিবর্তন হয়ে যায়। এতক্ষণের ঝলমলে মুখটায় আধার নেমে আসে। নাবিল নিষ্পাপ অসহায় মুখ করে আত্মবিশ্লেষণ করার ভঙ্গিতে বলে, এসব আমাদের কথা না। নেহাল ভাই বলছিল এতক্ষণ। আমরা কিন্তু সলিড প্রতিবাদ করেছি। তার জন্যই সেধে দাওয়াত নিলাম। আমরা কিন্তু ভাবি আপনার রান্নার ডাইহার্ড ফ্যান। বাকিরা চোরা চোখে অহনার প্রতিক্রিয়া বোঝার খেয়াল করছে। বেজায় রেগে আছে মেয়েটা। নীলই সেখানে নেহাত একটা জড়বস্তু ছাড়া কিছুই না। সে বরাবরই শান্ত প্রকৃতির মানুষ। বড় ভাইয়ের সাথে মজা মস্করা করার মতো জড়তাহীন সম্পর্ক ওদের না। অহনা অগ্নিদৃষ্টিতে চাইল স্বামীর পানে। নেহালও অসহায় মুখ করে চাইল মীরার পানে। সামাজিকতার খাতিরে কেঁদে ফেলা বাকি শুধু ছেলেটার। বাকিরা গোয়েন্দার মতো একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করছে। মীরা কিছু একটা বলতে ইশারা করে নীরাকে। নীরা ভোলা ভালা মুখ করে ব্যাপারটাকে আরেকটু ঘোলাটে করতে তেল মারার স্বরে বলে,
কিন্তু আমরা দলীয়ভাবে আপনার পক্ষই নিয়েছি ভাবি। 99% ভোট আপনাকেই করেছি। গত বছরে তো কি সলিড একটা বিরিয়ানি পাকালেন, একেবারে পারফেক্ট একটা টেস্ট ছিল ভাবি। আপনার আসলে উচিত একটা কুকিং শোতে অংশগ্রহণ করা। আপনি মাস্টার শেফ, চলে যান, চ্যাম্পিয়নের ট্রফিটা আমাদের ফ্যামিলিতেই আসবে। কি বলো মিরাপু, মজা হয়েছিল না সেদিনের বিরিয়ানিটা? মীরার ধ্যান ভাঙে, দ্রুত মাথা উপর নিচ করে বোনের কথায় সম্মতি জানায়। হ্যাঁ হ্যাঁ, আমার তো মনে পড়লেই আবার খিদে পাচ্ছে। আমি এমন বিরিয়ানি রান্না করতে জানলে তোর দুলাভাই তো আমাকে মাথায় করে রাখতো। আফসোস, ভাবির মতো গুণী হয়ে জন্মাতে না পারার সার্বজনীন আফসোস। বাট ইটস ওকে, ভাবি শিখিয়ে দেবে। দেবেন না ভাবি? প্রশ্ন রয়ে গেল প্রশ্নের জায়গাতেই। অহনার দৃষ্টি ধ্যান পুরোটাই অন্যদিকে। আর চোখে অহনার অগ্নিমুখটা চেয়ে নাটকীয় ভঙ্গিতে আক্ষেপের শ্বাস ফেলে মীরা। নেহানাল অবস্থা কিছুটা মাটি ফাঁক করে গর্তে লুকিয়ে পড়ার মতো। জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে, চিন্তা করো না মীরা, তোমাকে রান্না শেখাতে না পারলেও তোমার ভাইকে অনেক শিক্ষাই দিতে পারবো। তারটা ঠিকই সে পাচ্ছে। বলেই ধূপধাপ পা ফেলে প্রস্থান নেয়। নেহাল কাঁদো কাঁদো মুখ করে যায় সকলের পানে। ঘোর আমাবস্যা নিকটে। মস্করা করার আর মানুষ পেলি না। এই বেরসিক মহিলা আমার ঘুম চাঁদে উঠাবে আজকে। মেহমানদের বিদায়ের পর্ব শেষ। মীরা আর রাতুল বাদে বেয়াই বাড়ির সকলেই প্রায় বিদায় নিয়েছে। আত্মীয় স্বজনরাও আস্তে ধীরে যাচ্ছে। নীরা ফুপ্পির সাথে রান্নাঘরে সবকিছু গোছগাছে সাহায্য করছিল। তাদের বাসার দূরত্ব খুব বেশি না হওয়ায় ভাইয়ের বাড়ির যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে রাহেলাই সবকিছু সামলান। ননদটাকে ছাড়া আমিনারও চলে না। কোথায় কোনটা কতটুকু করতে হবে রাহেলা ভালোই বোঝেন সেসব। নাবিল তখন থেকে রান্নাঘরের দরজায় ঠেস দিয়ে বিরক্তি মুখ করে দাঁড়িয়ে আছে। রাহেলা ছেলের মতিগতি বুঝতে পেরে চোখ গরম করে চাইলেন। নাবিল নাছোড় বান্দার মতো হাত জোর করে অনুরোধ করে কিছু একটার। তিনি নীরার পানে চাইলেন। কাজে ব্যস্ত মেয়েটা, এতদিকে চোখ যাওয়ার সুযোগ নেই। কৃত্রিম ধমকের স্বরে ছেলেকে শুধালেন, কিছু লাগবে? এখানে ঘুরঘুর করছিস কেন? ঘরে যা, কিছু প্রয়োজন হলে পাঠিয়ে দিচ্ছি। নীরা ফিরে চাইল। চোখাচোখি হয় দুজনের। নাবিল মায়ের ষড়যন্ত্র ধরতে পেরে উল্টো ফাঁসানোর স্বরে বলে, তোমাকে মাম্মা ডাকছে। তিনি কঠিন চোখে চাইলেন। মুখে কথা হলো না মা ছেলের। চোখে চোখেই যা বোঝার বুঝে নিল নাবিল। কখন ডাকলো? জ্বালাস না, যা নাবিল। আমাকে মিথ্যে বলছে? বিশ্বাস না হলে দেখে আসে নিচে। রাহেলা খুন্তিটা হাতে নিয়ে চোখ বড় বড় করে চাইলেন তীব্র হুঁশিয়ারি দৃষ্টিতে। কিন্তু কে ভয় পায় এসব? বেড়া ছেলে তবুও হার মানল না। ভোলা ভালা নিষ্পাপ ধরনের মুখ করে চেয়ে রইল মায়ের পানে। মনে মনে বলল, প্লিজ আম্মু, যাও না একটু, কাবাবে হাড্ডি হয়েও না। রাগে ফোঁস করে শ্বাস ফেললেন রাহেলা। হার মানলেন অবাধ্য ছেলের কাছে। খুন্তি রেখে যাওয়ার আগে দুম করে পিঠে থাপ্পড় বসালেন ছেলের। আওয়াজ হতেই নীরা পেছন ফিরে চাইল। আদর করলে আম্মু আমায়। বাই দ্য ওয়ে, হেল্প চাই তোর? লাগবে না। নাবিল আর অনুমতির ধার ধারল না। মুখ বাঁকিয়ে নিঃশব্দে ওর পাশে দাঁড়িয়ে ধোয়া পাতিলগুলো সুন্দর মতো ক্যাবিনেটে সাজিয়ে রাখল। নীরা কোমরে হাত ঠেকিয়ে শীতল চোখে চাইল। করছে কি লোকটা? মাথাটা পুরোপুরি গিয়েছে গোল্লায়। কি তাকে আছিস কেন? দৃষ্টি সরা, মরছি না। ভয় পাই না আমি তোকে। সত্যি করে একটা কথা বলবে? এত শর্ত রাখবি না আমার সামনে। আমি চির সত্যবাদী, ন্যায়পরায়ণ মানুষ। বড় হলে বল, নয়তো গো টু হেল। নীরা মুখে সূচক শব্দ করে। তোমাকে কি জিনবুত আচর করেছে? উল্টাপাল্টা কিছু ফিলটিল হয় নাকি ইদানিং? মানে এই ধরো রাতে কোনো খারাপ শক্তির স্পর্শ লাগছে, মনে হয়। আমার বান্ধবীরা এক আত্মীয় ভালো কবিরাজি করে, তুমি বললে না হয় আলাপ চালাতাম। বেশ গুরুতর মুখভঙ্গি করে কথাটা বলল সে। নাবিল বিস্ময় নিয়ে চাইল। ফস করে শ্বাস ফেলল তীব্র ক্রোধ নিয়ে। সরু লোচনে চেয়ে বলে, আর ইউ সিরিয়াস? হ্যাঁ হ্যাঁ, 100% আধ্যাত্মিক গুণ তার। তুমি গিয়েই দেখো না, একদিনেই সুস্থ হয়ে ফিরবা। ভেতরে ভেতরে রাগে ফেটে পড়লেও উপর থেকে দৃষ্টি শান্ত রাখল। 2 কদম বাড়িয়ে সামনাসামনি এসে দাঁড়ালো নীরার। দৃষ্টি অনড় রেখে বলল, তোদের ফুপি ভাতিজি সমস্যাটা কি? হ্যাঁ, একই গোয়ালের গরু হয়ে বসে আছিস দেখছে। নীরা ওর তাকানোর ধরন দেখে একটা শুষ্ক ঢোক গিলে। নাবিল গাল ফুলিয়ে শ্বাস ফেলে বলে, আম্মু আমাকে মানসিক রোগী ভেবে পাবনা পাঠিয়ে দেওয়ার পায়তারা করছে। এদিকে তুই
জিন ভূত ধরেছে ভেবে সন্দেহ করছিস, সমস্যাটা কোথায়? এলিনটে আচরণ করছে, মাথা মাটিতে ফেলে জঙ্গল ডান্স করছে, পেয়েছিস নাকি তোরা আমায়? নীরা গুরুতর ভঙ্গিতে চোখ বড় বড় করে চায়, উত্তেজিত কণ্ঠে বলে, ফুপিও সন্দেহ করছে, তার মানে আসলে তোমার জিনে ধরেছে। আল্লাহ, আমার কিন্তু চান্দিনায় থাকাকালীন শেষ কয়েকটা দিন এমনই মনে হয়েছিল। উফ আল্লাহ, তার মানে আমার সন্দেহটাই ঠিক। এখন ফুপিও কনফার্ম করলো। নাবিল ভাই, তোমার আশেপাশে আর থাকা যাবে না ব্রো। বলেই 2 কদম পিছিয়ে দাঁড়ায়। আর চোখে কৃত্রিম ভয় ভয় চেহারা করে চায় নীরা। নাবিল দাঁত কটমট করে, চোখ দিয়েই ভস্ম করে ফেলার মতো ধ্বংসাত্মক চাহনি তার। কিপ ইউর মাউথ শাট। আমাকে রাগালে এর ফল কিন্তু ভালো হবে না নীরা। তীব্র রাগে হাত মুষ্টিবদ্ধ করেন নাবিল। নীরা অকস্মাৎ হেসে দিল। হাসতে হাসতে বেসিনে বেঁকে পড়ে সে। অতিরিক্ত হাসলে নীরার চোখে পানি জমে। চোখের পানিটুকু মুছে আবার ওর দিকে চেয়ে দ্বিগুণ আওয়াজ করে হাসতে লাগলো। কিছুতেই হাসি থামাথামির নাম নেই মেয়েটার। তখনও শান্ত চোখে চেয়ে থাকে নাবিল। আজকের এই হাসিতে সে কোনো নির্মলতা খুঁজে পায় না। পায় নিজের জন্য এক পৃথিবী অবহেলা আর অদৃশ্য প্রত্যাখ্যান। নাবিল অগত্যাই হাত মুচড়ে পেছনে ঘুরিয়ে আনে ওকে। রাগে চোখ দুটো লাল হয়ে আছে আপাতত। সর্বশক্তি দিয়ে চেপে ধরল হাতটা। ব্যথায় নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করে মেয়েটা। নাবিল তবুও ছাড়ল না। হাতের বাঁধন দৃঢ় করে কানের কাছে এসে প্রকট রাগান্বিত কণ্ঠে বলে, যা বলতেছি সেসবই ছাই ভেবে হয় উড়িয়ে দিয়ে পৃথিবীর তাবৎ অবন্তর বিষয়গুলো ঘাটিয়ে আর কত চালাবি তুই আমায়? আর কিভাবে, কতভাবে বোঝায়? আমার ধৈর্য কম নীরা। আর তুই সত্যিই ঠিক এই দুর্বলতাটাই কাজে লাগাচ্ছিস, পরীক্ষা নিচ্ছিস। ধৈর্যের বাদটা একবার ভেঙে গেলে পালাই পালাই করেও ছুটতে পারবি না, কসম। ছাড়ো, খুব লাগছে। ঘাড়ের কাছে মুখ এনে একটা উষ্ণ অথচ গভীর শ্বাস ফেলে হাতটা প্রবল ঝাড়ির সাথে ছেড়ে নিঃশব্দে প্রস্থান নেয় নাবিল। ওর অকস্মাৎ অদ্ভুত আচরণে বিস্মিত হয় মেয়েটা। এক ধ্যানে বিভ্রান্তি নিয়ে চেয়ে থাকে সে। কথাগুলোর অর্থ মস্তিষ্কে খানিক আঁটতেই বুকের উঠানামা বাড়ল। কপাল থেকে চুইয়ে চুইয়ে ঘাম ঝরছে। নাবিল একটাবার মুখ ঘুরিয়ে দেখল না তার এমন উন্মাদনায় বলা বাক্যগুলোর প্রভাব কোমল হৃদয়টার উপর কতটুকু পড়ল, কতটুকু বক্ষপিঞ্জরের দোটানায় পড়ল নীরা নামক নির্লিপ্ত শান্ত প্রাণটা। বরফের মতো শক্ত হয়ে যায় নীরার সর্বাঙ্গ, পাথরের মতো স্থির দাঁড়িয়ে থাকে। কি বলে গেল লোকটা? কেন বলল এসব? মীরা আজ কিছুতেই বোনের সঙ্গ ছাড়ছে না। আসার পর থেকে আঠার মতো লেগে আছে ওর সাথে, যেন কত বছরের কথা জমে আছে দুজনের। খাটের ওপর উপুর হয়ে শুয়ে এতদিনের দূরত্বে জমে থাকা গল্পের ঝুলিটা খুলে বসল। নীরা ধ্যানমগ্ন হয়ে আকৃতিতে বসে জানালার অপর প্রান্তে চেয়ে আছে। অস্থির হয়ে আছে মনটা। বোনের কথায় মন নেই তার। কানের কাছে নাবিলের বলে যাওয়া বাক্যগুলো ঘুরপাক খাচ্ছে। মীরা খেয়ালও করে ওর মাথায় হাত বুলায়। শীতল ছোঁয়া লাগতেই কেঁপে ওঠে নীরা। কি হয়েছে তোর? কখন থেকে আমিই বকবক করে যাচ্ছি একা। চুপ হয়ে আছিস কেন? আম্মু কিছু বলেছে? আব্বু বকা দিয়েছে? কিছু হয়নি, বল তুই। শুনছি তো। তারপর কি হলো জানিস? কি হয়েছিল? নাবিল ফোন করেছিল। আমি প্রথমে ভয় পেয়েছিলাম। যদি ও বিয়েতে রাজি থাকে, ব্যাপারটা আমার জন্য আতঙ্কের। ভেবেছিলাম কাউকে কিছু বোঝাতে না পারলে একসাথে অনেকগুলো ঘুমের ট্যাবলেট খাবো, এতে যা হওয়ার হবে। কিন্তু আমার সেসব কিছুই করতে হয়নি। নীরা আগ্রহ নিয়ে চাইল। বুঝল এতক্ষণ নিজের বিয়ের ইতিহাস নিয়ে কথা বলছিল তার বোন। মীরা থেমে আবার বলে, নাবিল নিজেই বিয়ে ভাঙার জন্য ফোন করেছিল সেদিন। ও যে কি পরিমাণ রেগেছিল আমার ওপর নীরা, আই ওয়াজ সো শকড। বলছে যাই হয়ে যাক ওই বিয়েটা কিছুতেই করতে পারবে না। ব্যাস, আর কি, আমাকে আর সেজে সেজে তেমন কিছুই করতে হয়নি। নাবিল আমাকে অনেকটা হেল্প করেছিল সেদিন, তুই জানিস। আমাদের বিয়ের সাক্ষীও কিন্তু নাবিলই ছিল। মানে নাবিল ভাই তোকে বিয়ে করতে রাজি ছিল না? পাগল নাকি তুই? ও তো পারে না সেই দিন আস্ত চিবিয়ে খায় আমাকে। এক আনাও রাজি ছিল না। সেটা ঠিক আছে, কিন্তু বাসা থেকে বের হতে তো আর তোকে হেল্প করেছিলাম আমি। নাবিল ভাই উদয় হলো কোথা থেকে? ওটা সিক্রেট প্ল্যান ছিল। শুধু নাবিল না, নিলয় ভাইও ইনভলভড। এখন তুই বল, তোদের কাহিনী কি? তোরা এতগুলা ঝামেলা কেন করলি? বিয়েই যখন করবি না তো দুজন আগে থেকে ক্লিয়ার হলেই হতো। খামোখা বিয়ের দিন অবধি কেন পৌঁছালো সবকিছু? মাঝখান থেকে বাবার মন ভাঙল। মীরাপু, তুই কি নিশ্চিত নাবিল ভাই তোকে বিয়ে করতে অসম্মতি জানিয়েছিল? হ্যাঁ। কেন? মানে কি কারণ?
ও নাকি আমাকে বোন বোন নজরে দেখে। তাছাড়া সে এখনো কচি একটা ছেলে, বিয়ের বয়সে নাকি হয়নি। বলেই বিশ্বজয় পরে হাসল মীরা। মীরা ভাবনায় পড়ে যায়। অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাথায়। মীরার সাথে করা আচরণের এক ভাগও নাবিল নীরার সঙ্গে করেনি, না দ্বিমত না কোনো অসন্তুষ্টি। এমনকি বিয়ের দিনটাও ছিল মীরার পালিয়ে যাওয়ার 1 মাস পরের ঘটনা। এই 1 মাসে কচি ছেলে থেকে নীরার সাথে বিয়ের পিড়িতে বসার জন্য প্রাপ্তবয়স্ক হয়ে গেল সে। অদ্ভুত ব্যাপার। এমনকি বিয়েটাও নীরার সিদ্ধান্তেই ভাঙতে রাজি হয় নাবিল। নয়তো কি নাবিল ভাই করে নিত বিয়েটা? কেন কোনো অসম্মতি ছিল না ওর বেলায়? সবকিছু কেমন মাথার উপর দিয়ে যাচ্ছে। নাবিল ভাই, উনি তবে ভাবতেই ম্লান হয়ে এলো মুখটা নীরার। তাল মিলিয়ে বাড়ছে উৎকণ্ঠা। কোথাও বোধহয় একটা বিশাল কিন্তু রয়ে গেছে, ধোঁয়াশা কিছু একটা। মীরা হাত দিয়ে হালকা ধাক্কা মারে। নড়ে চড়ে ওঠে নীরা। হঠাৎ হঠাৎ কি হয় তোর বলতো? এমন ধ্যান করিস কি নিয়ে? কিচ্ছু না মীরাপ্রো, আমি একটু একা থাকি, মাথাটা ধরেছে খুব। চোখে ঘুম নেই, এপাশ ওপাশ করল বেশ কিছুক্ষণ। এলোমেলো চিন্তারা জেকে বসেছে মাথায়। রাত বাড়ছে মনের উচাটনতার সাথে পাল্লা দিয়ে। নীরা বারান্দায় এসে দেয়ালে হালান দিয়ে মেঝেতে বসে, দৃষ্টি সুদূর আকাশে। কাঁদতে ইচ্ছে করছে। কেন ইচ্ছে করছে? কেন এমন বিভ্রান্তি আজ তার? নাবিল ভাইয়ের জন্য এত ব্যাকুল লাগছে কেন? এসব ভাবনা নীরাকে দুর্বল করছে, ভীষণ রকম দুর্বল। আচ্ছা, নিলয় ভাইকে ঠকানো হচ্ছে? না, কী সব অবান্তর বিষয় নিয়ে ভাবছে সে। এসব আর ভাববে না, নিজেই নিজেকে শাসায়। হৃদয়টাকে স্বাভাবিক করতে আকাশের পানে চেয়ে গুনগুন করে গায়, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশেহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা। তুমুল বর্ষণ নেমেছে মধ্যরাতের বৃষ্টির পানি শরীর ভেজাচ্ছে নীরার। কোনো এক অদৃশ্য দৈব বলে আপনা আপনি চোখ দুটো ভিজে এলো এক পশলা বৃষ্টি হয়ে। বিষণ্ণ হওয়ার কারণ নেই, তবু আজ আয়োজন করে নীরার জন্য ধূসর রঙা বিষাদ নেমে এলো অতৃপ্ত ধরণীতরে। মনে হচ্ছে এই প্রথম, হ্যাঁ এই প্রথম তাকে দুঃখ ছুঁয়ে গেল পরম আবেশে। আজকাল খুব ভোরে ঘুম ভাঙে ইফরানের। সকাল সকাল উঠেই চাচ্চুর সাথে প্রতিদিন হাঁটতে বের হয়। চাচ্চুর মতো ট্রাউজার পরে, ঢিলে ঢালা গেঞ্জি পরে, পায়ে কেটস পরে এক্সারসাইজ করে সেও। আজও তাই হলো। আসার পর থেকেই সে নিলয়ের সব কাজ খেয়াল করে। তার কথা বলার ধরন, হাঁটার স্টাইল, খাওয়ার মেনু সবই অনুকরণ করে ছেলেটা। নিলয় ব্যাপারগুলোয় বেশ মজা পায়। বিচ্ছুটার সব কিছুতে কৌতূহল আছে। ভাবতে ভাবতে পেছনে ফিরে চাইল সে। ইফরান দৌড়াতে দৌড়াতে ক্লান্ত। কি হলো ইয়াং বয়, থেমে গেলে যে? উই হ্যাভ টু ওয়ার্ক মোর, কাম। চাচুর মতো এনার্জেটিক থাকতে হবে। আমার ভাতিজাকে ক্লান্ত হলে চলবে না, বি স্ট্রং। ইফরান হাঁটুতে ভর করে জোরে জোরে শ্বাস নিয়ে আবার হাঁটা ধরে। হাসে নিলয়, এগিয়ে দেয় পানির বোতল। একটা বেঞ্চিতে বসে ওরা। তুমি কি অ্যাব্রোডেও এগুলার এভাবে হাঁটতে চাচ্ছ? নিলয় কাঁধে হাত রাখে ওর। আরও অনেক কিছুই করতাম। দেশে আসার পর তোর দাদি পৃথিবীর তামান চর্বি খাইয়ে আমার ডায়েটের 12টা বাজাচ্ছে। বিজ্ঞান ন্যায় উপর নিচ করে ইফরান। ওখানে কি একা একাই হাঁটতে? আমার মতো সঙ্গ দিত না কেউ। হাসল নিলয়। পর মুহূর্তে ম্লান হয়ে আসে মুখটা। দীর্ঘশ্বাস ফেলে শূন্যে যায় সে। ছিল একজন, সব কিছুতেই সঙ্গ পেতাম তার। যতদিন সাথে ছিল জীবনটা ফুলের মতো স্বর্গীয় ছিল। সে আর এখন আমার সাথে নেই। নেই কেন? জিজ্ঞেস করা হয়নি কেন নেই। হয়তো আর ভালো লাগে না আমাকে, কিংবা নতুন কারো সাথে হাঁটতে চায়। ফ্রেন্ড? বুক চিরে ভারী ভারী শ্বাস বেরিয়ে আসে নিলয়ের। পিঠে হালকা চাপড় মারে ইফরানের। হয়তো তার দিক থেকে বন্ধুই। ডোন্ট ইউ হ্যাভ এনি গার্লফ্রেন্ড? বাঁকা চোখে চেয়ে হেসে ফেলল নিলয়। কেমন গুরুজনের মতো প্রশ্ন করছে ছেলেটা। ইফরান তীক্ষ্ণ চোখে উত্তরের আশায় চেয়ে আছে তখনও। হাসছ কেন? আসলে নেই? নিলয় বোতলের মুখ খুলে পানি খায়। মনে মনে হাসলেও উপরিভাগে নির্লিপ্ত কণ্ঠে বলে, ইউ আর টু ইয়াং টু আস দিস কোশ্চেন। তুমি ছোট মানুষ, এসব বোঝার বয়স হয়নি। বড়দেরকে দ্বিধাহীনভাবে যা তা জিজ্ঞেস করতে হয় না। দিস ইজ দ্যাট ম্যানার্স। ঠোঁট উল্টে নাক দিয়ে শ্বাস ফেলে ইফরান। মাথা ঝাঁকায় দুদিকে।
তুমি বুঝতে পারছো না, তোমার গার্লফ্রেন্ড আছে কিনা সেটা না জানলে দাদি তোমার জন্য আরেকটা মেয়ে ঠিক করে ফেলবে। বাবা বলেছে তোমার গার্লফ্রেন্ড থাকলে তার সাথেই বিয়ে করাবে, না থাকলে অন্য মেয়ে দেখবে। সো আই হ্যাভ টু নো। বিস্ময় নিয়ে চায় নিলয়। কে বলল এসব তোমায়? তুমি বাড়িতে আসার পর থেকেই তো আম্মু আর দাদি সারাদিন তোমার বিয়ে নিয়ে ফিসফিস করে। আমি শুনেছি কয়েক জায়গায় মেয়ে দেখাও শুরু করেছে গোপনে। এখন তোমাকে জিজ্ঞেস করে কনফার্ম হওয়া বাটি। গাল ফুলিয়ে শ্বাস ফেলে নিলয়। মেজাজ বিগড়াচ্ছে তার। শুধুমাত্র এই কারণেই সে বাড়িতে আসতে চায়নি এতদিন। এর চেয়ে বিদেশে বসেই চার দেয়ালে বন্দি দশায় জীবন কাটানো উত্তম ছিল। ফোঁস করে রাগ ঝাড়ল নিজের ওপর। উঠে হাত বাড়ায় ওকে ধরতে। ইফরান হাত ধরল চাচ্চুর। হাঁটতে হাঁটতে নিলয় বলে, বড়দের কথায় কান দিতে হয় না। বড়রা কথা বললে তুমি ওদের আশেপাশে থেকে আর কখনো এসব শুনবে না, মনে থাকবে? ইফরান বাধ্য ছেলের মতো মাথা নাড়ায়। তোমার সত্যি গার্লফ্রেন্ড নেই চাচ্চু? হাঁটতে হাঁটতে চায় নিলয়। মনে মনে হাসি পাচ্ছে ব্যাপক। আপাতত নেই। শিট, তাহলে আমি বন্ধু বানাবো কাকে? জানো, আমার একটা ফ্রেন্ড আছে, ওর চাচি ওকে খুব আদর করে, চকলেট কিনে দেয়, ঘুম পাড়িয়ে দেয়। ওর চাচি নাকি ওকে বন্ধু বানিয়েছে। আমারও ইচ্ছা তোমার বউয়ের সাথে বন্ধুত্ব করার। আমার কোনো ভালো ফ্রেন্ড নেই চাচ্চু, তুমি তাড়াতাড়ি বিয়ে করো প্লিজ। নিলয় শব্দ করে হেসে ফেলল ইফরানের অভিমান মুখখানা দেখে। এমনভাবে আবদার করছে যেন দোকান থেকে একটা খেলনা কিনে দিতে হবে। কাঁধে চড়ায় ভাতিজাকে সে। হাঁটতে হাঁটতে অনেকটা পথ দুজনের নানান রঙের কথায় অতিবাহিত হয়। ওরা খিলখিল করে হাসে, আবার দৌড়ায়। রাতুল লাজুক স্বভাবের ছিলে। শ্বশুরবাড়িতে বলে কয় দুদিনের বেশি তাকে কিছুতেই রাখা যাচ্ছে না। শ্বশুরের গম্ভীর মুখ এখনও স্বাভাবিক হয়নি। এই ব্যাপারটাও তাকে কিছুটা জড়তায় ফেলছে। আজ ভোরেই সে রওনা দিয়েছে ফেনীর উদ্দেশ্যে। জয়নাল শিকদার বাহ্যিকভাবে নির্লিপ্ত রইলেও আমিনা বেগমের অভিযোগের শেষ নেই। কাজের ছুতো এটা ওটার বাহানা দেখিয়ে শাশুড়িকে অনেক বুঝিয়ে সুঝিয়ে কোনোমতে সে শিকদার বাড়ির চৌকাঠ ডিঙাতে সক্ষম হয়েছে। মীরা থাকছে কিছুদিন। নীরা সকাল সকাল ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়েছে। সামনে তার ইনকোর্স। এই সময়টায় রেগুলার ক্লাস না করতে পারলে এক্সামে পিছিয়ে যাবে সে। আমিনা বেগম রান্নার কাজে ব্যস্ত। মীরা এটা ওটা এগিয়ে দিয়ে মার কাজে কাজে সাহায্য করছে। কখনো কখনো নিজে নিজেই খুন্তি নাড়ছে। আমিনা আর চোখে মেয়েকে খেয়াল করছেন। মেয়েটার আচরণে বেশ পরিবর্তন লক্ষ্য করছেন তিনি। শরীর স্বাস্থ্য কিছুটা বেড়েছে মীরার। চেহারা উজ্জ্বল হয়েছে অনেকখানি। চালচলনে গিন্নি গিন্নি ভাব। তিনি হাত ছোঁয়ালেন মেয়ের মাথায়। মাতৃস্নেহের স্পর্শে মীরার মনটা ভরে উঠে আবেগে। শৈশব ফিরে পায় মার ছোঁয়ায়। সহসাই মাকে জড়িয়ে ধরে সে। কতদিন পর আম্মুকে সে এভাবে ধরল। আম্মুর শরীর থেকে ভেসে আসা মা সুবাসটা কতদিন পর না নাকে নিতে পারল মীরা। আহ্লাদে আটখানা হয়ে ঝরঝর করে কেঁদে ফেলল মেয়েটা। এই তুমুল আবেগময় দৃশ্যটা নীরা দেখলে হিংসেতে আজ সারাদিন ভাতই খেত না মেয়েটা। গাল ফুলিয়ে বসে থাকত ঘরের বারান্দায় অথবা কোনো এক কোণে। কণ্ঠে অভিমান মিশিয়ে বলতো, চুপি চুপি বড় মেয়েকে আদর করো তুমি? আমার সাথে এত বড় প্রতারণা! আই হেট ইউ। শ্বশুরবাড়ির লোকেরা ভালোবাসে তো তোকে মা? ওরা সবাই আমাকে অনেক ভালোবাসে আম্মু। আমার শাশুড়িটা একদম তোমার মতো বোকা বোকা, তবে অনেক আদর করে আমাকে। একদম মেয়ের মতো আগলে রাখেন আমাকে। ইচ্ছে হলে ওনাকে জড়িয়ে ধরতে পারি আমি, যেমনটা তোমায় ধরতে পারি, কোনো সংকোচ জড়তা ছাড়াই। জামাই সোহাগ করে তো তোকে? তুমি আমাদের জন্য কত ভাবো আম্মু। সবসময় সব বিপদে ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছো ছোট থেকেই। আব্বুর কত ঝাড়ি খেয়েছো আমাদের অপরাধ ঢাকতে। তুমি হেল্প না করলে আমার জন্য সবকিছু কঠিন হয়ে যেত। আব্বুকে বোঝানো কঠিন হয়ে যেত তুমি পাশে না থাকলে। তুমি অনেক ভালো আম্মু, তুমি আছো বলেই পৃথিবীটা এত সুখের। হাত বুলালেন মাথায়। মীরা মার পানে চায়। মুখ ভঙ্গি পাল্টে হয়ে যায় চিন্তিত। একটা বিষয় নিয়ে আলাপ করার ছিল তোমার সাথে, ব্যাপারটা সিক্রেট। বুঝিয়ে বল। আম্মু, নীরা একজনকে ভালোবাসে। কোনো প্রকার ভনিতা ছাড়াই সরাসরি কথাটা বলে ফেলল মীরা। চোখের মনি আপনা আপনি বেরিয়ে আসতে চাইল আমিনার, যেন মাথায় আকাশ ভেঙে পড়ার মতো ব্যাপার। বিস্ময় কিংকর্তব্য বিমূঢ় তিনি। হাত পা কাঁপছে অস্থিরতায়। মূর্তির মতো ঠাই দাঁড়িয়ে চেয়ে রইলেন মেয়ের বানে। ও নাবিলকে বিয়ে করতে চায়নি এই কারণেই। তুমি তো কিছুই জানো না আম্মু। ও 5 বছর ধরে একজনকে ভালোবাসে, কিচ্ছু বুঝতে দেয়নি কাউকে। আমিনা দেয়ালে হাত ভর করে দাঁড়ালেন। স্থির দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না আর। মীরা চেয়ার টেনে বসালো মাকে। মাথায় হাত রেখে শরীরের ভার ছেলে দিলেন চেয়ারে আমিনা। তুমি কিন্তু বেশি রিয়্যাক্ট করছো।
এমন কাপাকাপি করার মতো কিছুই হয়নি। তোর আমাকে শান্তিতে থাকতে দিবি না, তাই না? দিবি না থাকতে? তোদের বাপ হিটলারের যন্ত্রণায় পুরোটা জীবন আতঙ্কে আতঙ্কে কাটলো, এখন হিটলারের মেয়েরাও তারই অনুসারী হয়ে বসে আছে। আমি বেঁচে আছি কেন মাবুদ? মরে কেন যাচ্ছি না আমি? আহাজারি করতে করতে ঝরঝর করে কেঁদে ফেললেন তিনি। মীরা মায়ের অবস্থা দেখে কপাল চাপড়ায়। বাপকে টানবো না? হয়েছিস তো বাপের মতোই। আমার জীবনটাকে নরক না বানালে তো হচ্ছে না তোদের। মীরা যথেষ্ট নরম হয়ে সামলাচ্ছে মাকে।